বেয়াদব একরোখা টাইপ একটা ছেলে, সে আমাদের জগৎ থেকে হঠাৎ করে নিজেকে আবিষ্কার করে অন্য এক জগতে। কমপ্লিটলি অন্য এক জগতে যেখানে ম্যাজিক এক্সিস্টস। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট হি হু ফাইটস উইথ মনস্টার্স, একটা অত্যন্ত জনপ্রিয় লিট আরপিজি বই। লিট আরপিজি কি? বেসিক্যালি লিটারেচার রোল প্লেইং গেম। সো আপনারা যারা গেমার, এবং এখনকার দিনে হু ইজ নট এ গেমার, সবাই গেম খেলি, আমিও টুকটাক গেম খেলি। সো যারা রোল প্লেইং গেম খেলে থাকেন, যেমন বালডুরস গেট, যেমন মাস এফেক্ট ইত্যাদি, প্রচুর এসব গেম আছে, অথবা সাইবার পাঙ্ক। সো ওইসব গেমে কি হয় যে আপনি একটা চরিত্র নিয়ে শুরু করেন, খেলা শুরু করেন, যেটা হচ্ছে আপনার অবতার অথবা অ্যাভাটার। অ্যান্ড দেন অ্যাজ দ্য গেম প্রোগ্রেসেস, গেম যত এগিয়ে যায়, তখন কিন্তু আপনার চরিত্রের গুণাবলী বাড়তে থাকে। যেমন আপনার পাওয়ারগুলো বাড়তে থাকে, আপনি মারামারি যদি করতে থাকেন, আপনার কমব্যাট স্কিলস বাড়বে, আপনার নিশানা বাড়বে, আপনার টেকনিক্যাল স্কিলস বাড়বে। আপনি যদি ম্যাজিক বেসড হন, তাহলে আপনার ম্যাজিক্যাল স্কিলস বাড়বে। সো এই জিনিসটা নিয়ে যদি আমরা একটা কল্পকাহিনীর মধ্যে নিয়ে আসি, তখন জিনিসটা কেমন হয়, গল্পটা কেমন হয়, সেই জনরাটাই হচ্ছে লিট আরপিজি, লিটারেচার রোল প্লেইং গেম যেটাকে বলে, যেখানে গেম মেকানিক্সের ভিত্তিতে গল্পগুলো এগোয়। সো শুনে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, আসলে একদমই কমপ্লিকেটেড না, বেসিক্যালি ভেরি সিম্পল, পড়লেই বুঝে যাবেন। সো এই জনরার খুবই 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 পপুলার একটা বই হচ্ছে হি হু ফাইটস উইথ মনস্টার, যেটা হচ্ছে নিৎসে, ফ্রেডরিক নিৎসের যে 4টা লাইন আছে, যে হি হু ফাইটস উইথ মনস্টার্স লুকস ইনটু দ্য এবিস, দ্য এবিস গেজেস ব্যাক, এসব কি কি জানি, খুব সুন্দর 4টা লাইন আছে, আমি ভুলে গেছি। সো এখানে এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে জেসন আসানো, যে একজন মিক্সড রেস অস্ট্রেলিয়ান, জাপানিজ অস্ট্রেলিয়ান মিক্সড রেস। সে হঠাৎ করে একদিন নিজেকে আবিষ্কার করে, যেটা বললাম, অন্য এক জগতে যেখানে ম্যাজিক এক্সিস্টস। এবং সে গিয়েই পরে বিপদে, গিয়েই সে দেখে যে তাকে একটা হিউম্যান স্যাক্রিফাইস রিচুয়ালে বন্দি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরই তাকে কোরবানি দেওয়া হবে এবং তাকে মারা হবে। এক বিশাল একটা অ্যাপোকালিপটিক গড ওকে ওই পৃথিবীতে আনার জন্য তাকে স্যাক্রিফাইস করা হবে, এবং প্রচুর মানুষকে লাইন আপ করে রাখা হয়েছে স্যাক্রিফাইস করার জন্য। তো তখন কি হয়, জেসন আসানো, সে একটু বেয়াদব, যেটা বললাম, একটু একরোখা। তো সে আসলে এই অন্য মানুষ ওকে বলবে, ওর নিয়তি নির্ধারণ করবে, এই জিনিসটা সে সহ্য করতে পারে না, যেখানে আমি নিজের সাথে একটু মিল পাই। তখন সে জান প্রাণ দিয়ে চেষ্টা করে নিজেকে ছুটাতে এই জঘন্য সিচুয়েশন থেকে। এবং যেহেতু তার কোরটা ভালো, যদিও সে একটু বেয়াদব, একরোখা ইত্যাদি, ভেতরে মানুষটা কিন্তু ভালো, তাই সে যখন নিজে প্রথমে পালিয়ে যায়, তারপরে দেখে যে আরো অনেক লোক বন্দি, তখন সে আবার ফেরত যায়, ওই বন্দিখানে ফেরত যায়, জেলখানে ফেরত যায়, গিয়ে বাকি সবাইকে সে রেস্কিউ করে। তারপরে বিশাল একটা মারামারি হয় ইত্যাদি। তখন এই মারামারির মাঝখানে তার কিছু মানুষের সাথে পরিচয় হয়, যারা একসাথে মিলে ওরা মারামারি করে ভিলেনদের এগেনস্টে। সো ওই মানুষগুলাই তার একদম জানের দোস্ত হয়ে যায় অ্যাজ দ্য সিরিজ প্রোগ্রেসেস। এবং এই প্রত্যেকটা চরিত্র যাদের সাথে আমরা পরিচিত হই প্রথম বইতে, সবাই এক্সট্রিমলি ইন্টারেস্টিংভাবে লেখা। এবং আপনি যদি সিরিজটা কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন যে ওরা আসলেই কত ইন্টারেস্টিং, এবং ওরা কি সুন্দর করে গল্পের মধ্যে নিজেদেরকে সুন্দরভাবে লেখক বেসিক্যালি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যাই হোক, সো তখন জেসন পুরো তাক লেগে যায় যে আমি কোথায় আসলাম, এখানে ম্যাজিক, এখানে স্যাক্রিফাইস, এখানে গড চলে আসতেছে ইত্যাদি, এবং এসেই সে একটা বিশাল মারামারিতে পড়ে গেছে। তখন হি ফাইন্ডস আউট যে এখানে বেসিক্যালি সে যাদেরকে সে রেস্কিউ করেছে, তারা হচ্ছে অ্যাডভেঞ্চারার্স বেসিক্যালি ধরেন আমরা যেটাকে চিনি সুপার হিরোজ, সেটা ওই পৃথিবীতে ওরা হচ্ছে অ্যাডভেঞ্চারার্স। ওখানে একটা সিস্টেম আছে, আপনি অনেক তপস্যা সাধনা ইত্যাদি করে, এবং ওখানে কিছুদিন পর পর প্রচুর মনস্টার ওয়েভ হয়। মানে একটা সময় আসে যখন আমাদের যেমন বৃষ্টির সিজন আসে, ওদের ওখানে মনস্টার সিজন আছে। সো একটা সিজনে প্রচুর মনস্টার্স ম্যাজিক্যালি অ্যাপিয়ার করে। তখন ওদের ওই অ্যাডভেঞ্চার সোসাইটি, ওখানে সোসাইটি আছে অ্যাডভেঞ্চার সোসাইটি, ওরা গিয়ে এই মনস্টারদেরকে মারামারি করে সাধারণ জনগণদেরকে বাঁচায়। সো এটা খুবই, মানে ইম্যাজিন একটা ইন্টারন্যাশনাল জাস্টিস লিগ, যেটা কদিন পর আমরা পাবো, অথবা অ্যাভেঞ্জার্স, কিন্তু এরা একটা প্রপারলি অর্গানাইজ একটা সংস্থা, নট ওই রাতের বেলা চুরি করে বের হয়ে ভিলেনদের মারামারি করছে, পুলিশ আমার পিছিয়ে লেগেছে, এরকম না। ইটস এ প্রপারলি অর্গানাইজ একটা সংস্থা, এবং ওদের কাজই হচ্ছে মনস্টারদের সাথে মারামারি করা। সো ওদের ওই এখানে ডেমোক্রেসি বলে কিছু নাই, এটা যেহেতু একটা মেডিভেল এজ টাইপের একটা জায়গা, যেটা আবার স্টিম পাঙ্ক এলিমেন্টস আছে, তো সেখানে এগুলো হচ্ছে এক একটা কিংডম, এক একটা রাজ্য। সো রাজ্যের পৃষ্ঠপোষকতা আছে, রাজ্যের রাজাদের সাথে কাজ করে এই সংস্থাগুলো। সো এই জগৎটা যখন জেসন আসানো এটা সহজে জানতে পারে, সে খুবই এক্সাইটেড হয়ে যায়, এবং সে চিন্তা করে যে তাহলে আমি এটাই করবো, কারণ আমার কাছে খুব জিনিসটা খুব এক্সাইটিং লাগছে। এই জেসন আসানোর জার্নি শুরু হয় হাউ টু বি অ্যান অ্যাডভেঞ্চারার। এটা প্রথম বইতে সে ওই অ্যাডভেঞ্চারিং শুরু করে, এবং কিভাবে ম্যাজিক্যাল স্কিল শিখতে হয় সেগুলো শুরু করে, কিন্তু এগুলো বোরিং না, খুব সুন্দর করে লেখা হয়। এবং যেটা আমি সবসময় বলি, যে আমি আসলে বই পড়ি টু স্পেন্ড টাইম উইথ ইন্টারেস্টিং ক্যারেক্টার, এটা হচ্ছে আমার পার্টিকুলার ফ্যাসিনেশন বা প্রেফারেন্স। যে কারণে হ্যারি পটার বলি, হ্যারি ড্রেসডেন বলি, প্রচুর হ্যারি,
এই টাইপের গল্পগুলো, অথবা যে কারণে আমি অ্যানিমে নিয়ে এত চাচামেচি করি, কারণ অ্যানিমে ক্যারেক্টারগুলো বা মাঙ্গার ক্যারেক্টারগুলো খুব ইন্টারেস্টিং। সো এখানেও সেম, জেসন আসানো এবং তার এই কম্প্যাট্রিয়েটস, ওর যে বন্ধুবান্ধব, নতুন বন্ধুবান্ধব, সহযাত্রী, ওই প্রত্যেকটা চরিত্র এক্সট্রিমলি বিউটিফুলি তুলে ধরেছেন দি অথার, যার নাম হচ্ছে শার্টালুন। শার্টালুন হচ্ছে তার পেন নেম, আসল নাম শার্টালুন না, আসল নাম এখন ভুলে গেছি, বাট আসল নাম জানার দরকার নেই। হি ইজ নোন অ্যাজ শার্টালুন। প্যান্টালুন হচ্ছে প্যান্ট, সো ও হচ্ছে ফাইজলামি করে নাম দিয়েছিল শার্টালুন। যাই হোক, সো এই সিরিজটা আমি ভাবলাম একটা ভিডিও বানাই, বিকজ আমি গতকালকে এই 7ম বইটা শেষ করলাম, হি হু ফাইটস উইথ মনস্টার্স বুক 7, এবং ইট ওয়াজ বিউটিফুল। সো আপনি যদি বুক 1 to 7 পড়েন, আমি ছোটোখাটো স্পয়লার দিচ্ছি, বিশাল কোনো স্পয়লার না। সো প্রথমে জার্নি শুরু হয় জেসন আসানোর সেই অন্য জগতে, যেটার নাম হচ্ছে পালি মাস্টার্স না এরকম একটা নাম। সেখানে সে নতুন করে একটা লাইফ বিল্ড করে, ইন দ্য অ্যাডভেঞ্চারিং লাইফ। তার প্রচুর বন্ধুবান্ধব হয় ইত্যাদি, প্রচুর এনিমিজ হয়, ও পলিটিক্সে জড়িয়ে পড়ে। ওখানে আবার একটা বিশাল এক্সট্রা ডাইমেনশনাল থ্রেট আছে, তার বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় তার বন্ধুদের সাথে। সো এই পুরো জার্নিটা আমরা দেখি ফ্রম বুক 1 to 7, এবং বুক 3-তে সে আবার একটা অদ্ভুত ঘটনায় জড়িয়ে সে আবার আমাদের পৃথিবীতে ফেরত চলে আসে। সো বুক 4, 5, 6 হচ্ছে আবার আমাদের পৃথিবীতে। সো এইটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে, বিকজ সে যখন আমাদের পৃথিবীতে ফেরত আসে, খুবই উইয়ার্ড একটা ভাবে সে ফেরত আসে, তখন সে দেখে যে সে ওখানে যেসব ম্যাজিক্যাল এবং সুপার পাওয়ার এবিলিটিস সেগুলো সে কাল্টিভেট করেছিল, সেগুলো নিয়েই সে ফেরত এসেছে। সে এখানে এসে আবার সাধারণ জনগণ জেসন আসানো হয়ে যায়নি, সে হচ্ছে সুপার হিরো জেসন আসানো। তখন সে মোটামুটি বইয়ের টাইম লাইনে 1.5 বছর ধরে মিসিং। সো 1.5 বছর ধরে কিন্তু তার যে পৃথিবীতে অস্ট্রেলিয়ায় তার যে পরিবার ছিল, বন্ধুবান্ধব ছিল, সে যে অফিসে কাজ করতো, সবাই ভেবেছে যে সে মারা গেছে, বিকজ অ্যাপারেন্টলি সে যখন নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তখন তার যে অ্যাপার্টমেন্ট সেখানে নাকি বিশালটা এক্সপ্লোশন হয়। মানে দেখে মনে হচ্ছে যে একটা বিশাল ক্রেন এসে স্কুপ করে পুরো অ্যাপার্টমেন্টটা তুলে নিয়ে গেছে, এরকম একটা বিশাল এক্সপ্লোশন হয়েছিল। এবং গভর্নমেন্টের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে একটা গ্যাস এক্সপ্লোশন হয়েছে, তাতে জেসন আসানো মারা গেছেন। সো এটা নিয়ে ফ্যামিলি মেনে নিতে হয়েছে, এটা অথরিটিস বলছে। ওর একটা বড় বোন আছে, সে আবার এটা নিয়ে খুশি ছিল না, সে অনেক নিজে থেকে ইনভেস্টিগেট করার চেষ্টা করে ইত্যাদি। এগুলো ছোটো ছিটফোঁটা বইগুলো জুড়ে আছে। তো যখন সে ফেরত আসে, তো ফেরত আসার পরে আসলে যে মানুষটা 1.5 বছর ধরে ভাবা হচ্ছে সে মারা গেছে, তার যখন ফ্যামিলির সাথে রিউনিয়ন হয়, ওই রিউনিয়নটা খুবই খুবই ইন্টারেস্টিংভাবে লিখেছেন অথার। এবং তারপরে তার যে বিভিন্ন পাওয়ার সেট, বিকজ হি ইজ অ্যাকচুয়ালি সুপার হিরো ইন দিস ওয়ার্ল্ড, সেটার ইম্প্যাক্ট অন আমাদের এই পৃথিবী, কেন সে ফেরত এসেছে, কি হচ্ছে এই পৃথিবীতে, এবং আলটিমেটলি এই 3টা বই ধরে পৃথিবীতে তার জার্নিগুলো হয়, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। এবং বুক 6-এর শেষে সে আবার চলে যায় ওই পালি মাস্টার্স, আই থিঙ্ক দ্য প্লেস ইজ কল্ড, ওই অন্য জগতে আবার চলে যায়, আবার ড্রামাটিকভাবে চলে যায়, নাটকীয়ভাবে। এবং সেখানে গিয়ে এই লাস্ট যে বইটা বললাম, বুক 7, এখানেও সিমিলারলি সে ওই মোটামুটি 2-3 বছর, ওই যে 3 বছর ধরে সে ছিল না, এখানেও সে 3 বছর ধরে নিরুদ্দেশ, এবং সে খুব ড্রামাটিক্যালি এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল, এবং তার বন্ধুবান্ধব ভেবেছিল সে মারা গেছে। সো আবার ওই যে ওর যে জানের দোস্ত ইত্যাদি, তারা আবার হঠাৎ করে জানতে পারে যে জেসন আসানো অ্যাকচুয়ালি বেঁচে আছে। ওদের সাথে যে রিউনিয়ন, এত সুন্দর, এত ইমোশনালি লিখেছেন। এবং এই যে 7টা বইয়ের জার্নি, যেটা বেসিক্যালি 4.5 বছরের একটা জার্নি, সেখানে জেসন আসানোকে প্রথমে যেভাবে দেখেছিলাম, তার বন্ধুবান্ধব তাদেরকে প্রথমে যেভাবে দেখেছিলাম, এই 7টা বই ধরে তাদের সাথে ইন্টার রিলেশনশিপ বলি, ওদের স্কিল সেট, ওদের ম্যাচুরিটি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এত সুন্দর করে অথার টেনে টেনে বিউটিফুলি গেথে নিয়ে আসছেন বুক 7। ইট ওয়াজ জাস্ট আ ট্রিট টু সি অল দিস ক্যারেক্টার্স গ্রো অ্যান্ড ইভলভ অ্যান্ড কামিং টু দেয়ার ওন। এটাই হচ্ছে একটা ভালো সিরিজের মজা, যে কারণে আমি সিরিজ এত পছন্দ করি। আমি যেটা বললাম যে আমি আসলে বই পড়ি প্রাইমারিলি কিছু ইন্টারেস্টিং মানুষদের সাথে সময় কাটানোর জন্য, বিকজ রিয়েল লাইফে ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটু বোরিং। আমি শিওর আমাকেও অনেকের কাছে বোরিং লাগে, সো এটা আমি মেনে নিয়েছি। কিন্তু গল্পের বইতে তো আসলে অনেক সময় নিয়ে একটা ক্যারেক্টার ডেভেলপ করা হয়, ভালো অথররা যেটা করেন, তো সেখানে বোরিং হওয়ার চান্স নাই। সো ভালো সিরিজ পড়লে আপনি এই মজাটা পাবেন যে আপনি শুরু করবেন 0-তে, এবং যত বইগুলো চলতে থাকবে, গল্পগুলো এগোতে থাকবে, তত ক্যারেক্টার ডেপথ, ওদের দৈনন্দিন জীবনযাপন, রিচ হিস্ট্রি, ইভেন্টস দ্যাট ইম্প্যাক্ট দেম, সেগুলোর কনসিকুয়েন্সেস ইত্যাদি, এগুলো আপনি ফলাফল পাবেন একেবারে বিউটিফুলি, আপনাকে এনরিচ করবে, আপনার জীবনটা এনরিচ করবে আসলে। এবং জেসন আসানো খুব ইন্টারেস্টিংভাবে ফ্যান্টাসিতে হিজ এ ভেরি, এই ফ্যান্টাসি বলি বা লিটারপিজি জনরাতে বলি, হি ইজ এ ভেরি ডিবেট, কি বলবো, কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। সো আমি এটা পড়ার আগে আমাকে বলেছিল, এই বইটা আসলে রেকমেন্ড করেছিল শেমি স্টোভাল, যার বই আমার পিছনে আছে। শেমি স্টোভাল ইজ ওয়ান অফ মাই ফেভারিট অথার্স। সে আমাকে বলেছিল তুমি এটা পড়ে দেখতে পারো, বাট আমি জানি না তোমার ভালো লাগবে নাকি, কারণ এই মেইন ক্যারেক্টারটা অনেক কন্ট্রোভার্সিয়াল, ইউ ইদার লাভ হিম অর ইউ হেট হিম। সো আমি বইটা পড়ছি আমি লাইক কেন এটা কন্ট্রোভার্সিয়াল, পরে বুঝলাম কেন, কারণ যেটা শুরু করেছিলাম রিভিউটা বলে যে সে হচ্ছে
একটু বেয়াদব এবং একরোখা, এবং সে এই পাওয়ারফুল পিপল ওকে বলবে যে জেসন তোমার এখন এটা করা উচিত, এগুলো সে সহ্য করে না, যেটা আমার সাথে খুব যায়। আমাকে যারা ভালো মতো চিনেন তারা খুব ভালো মতো জানেন যে সাহিবকে কিছু বললে সে সেটা শুনে না এবং উল্টা রিয়াক্ট করে। এটা নিয়ে আমার ফ্রেন্ডরা একটু ওয়ারিডও যে এইভাবে তুমি রিয়াক্ট করো কেন। যাই হোক, সো জেসন আসান হচ্ছে সেরকম, সে সাধারণ মানুষের সাথে সে খুবই ফ্রেন্ডলি, নর্মাল মানুষের সাথে ফ্রেন্ডলি মানুষের সাথে সে খুবই ফ্রেন্ডলি, কিন্তু যখনই একটা পাওয়ার ডাইনামিক থাকে, কেউ ওর উপরে পাওয়ার খাটাতে চায়, তখন সে জাস্ট রেবেল করে ফেলে এবং হি মেক্স এ লট অফ মিস্টেকস। যার সাথে বেয়াদবি করা উচিত না তার সাথে বেয়াদবি করে ইত্যাদি, মানে উচিত না ইন দ্য সেন্স দ্যাট বেয়াদবি করলে সে বিপদে পড়বে, এবং সে বিপদে পড়ে সেটার খেসারত দিতে হয় তার নিজের খেসারত দিতে হয় অথবা তার কাছের মানুষদের খেসারত দিতে হয়, এবং এই পুরো জিনিসটার ইম্প্যাক্ট কিন্তু আপনি 7টা বই ধরে দেখবেন। তার মানে কি পুরোটা ডিপ্রেসিং, ডার্ক, গ্রিম ডার্ক এরকম? অ্যাবসলিউটলি নট, তাহলে আমি এত উত্তেজিত হয়ে কথা বলতাম না। ইট ইজ আ মিক্সচার অফ এভরিথিং, ইটস আ মিক্সচার অফ কমেডি, দিস লট অফ কমেডি। যেটা বললাম, জেসন আসান হচ্ছে বেয়াদব, সার্কাস্টিক কথা বলে, সারাক্ষণ জোক করে, এবং আশেপাশের ফ্রেন্ডরা ওর যারা ফাইনালি ফ্রেন্ড হয়ে যায় ওরা বুঝছে যে এই লোকটা খালি এভাবেই কথা বলে, ওকে মেনে নিতে হবে। সো ও জোক করে, সার্কাস্টিক হয়, পাওয়ারফুল পিপলের সাথে তর্ক করে, এবং আই লাভ ইট, আই লাভ দিস ক্যারেক্টার। মানে সে এই 7টা বই পড়ে এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে জেসন আসানো ক্যারেক্টারটা ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ক্যারেক্টার্স। এতদিন পসিবলি আমার লিটারেরি জগতে ফেভারিট ক্যারেক্টার ছিল হ্যারি ড্রেসডেন। এগেন সেখানে আমি নিজেকে কিছুটা খুঁজে পেতাম, বিকজ সেও একটু বেয়াদব এবং একরোখা টাইপের। সো এখন এই 7টা বই পড়া পরে মনে হয় না, আই এম মোর লাইক জেসন আসান। এবং আপনি যখন নিজেকে কোনো আর্টে খুঁজে পাবেন, সেই আর্টটা কিন্তু আপনার খুব প্রিয় হয়ে যায়। সো দ্যাট ইজ, আমি একটু বায়াসড, আমি বলতেই হবে যে এই কারণে ওয়ান অফ দ্য রিজনস এই বইটা আমার এত পছন্দ, এই সিরিজটা এত পছন্দ। যা বললাম, যদি আপনি মডার্ন ফ্যান্টাসি আসলে কোথায়, ফ্যান্টাসি জগৎটা, কল্পকাহিনীর জগৎ আসলে কোন দিকে যাচ্ছে, সো দিস ইজ দ্য অ্যাবসলিউটলি অ্যাভানগার্ড ফ্যান্টাসি। যারা ট্রেডিশনাল ফ্যান্টাসি লিখেন তারা আবার এই জনরাটাকে একটু নিচু চোখে দেখেন। ঠিক যেমন বাংলাদেশে যখন আমরা হেভি মেটাল করতাম ইন দ্য 90s, 2000, আর্লি 2000s, তখন যারা হেভি মেটাল করতো না, অন্যান্য ব্যান্ড, এবং আমার বাম্বার ব্যান্ডের কথাই বলছি, বড় বড় গুণীজন, ওনারা তখন হেভি মেটালকে একটু অন্য চোখে দেখতেন, আমাদের সাথে খুব ভালো বিহেভ করতেন, খুবই রেসপেক্ট করতেন, আদর করতেন, কিন্তু হেভি মেটাল ওনারটা না আর একটু পাগলদের চিল্লাচিল্লি ইত্যাদি। সো এই যারা ট্রেডিশনাল ফ্যান্টাসি অর্থাৎ তারা আবার কিন্তু ওই যারা লিট আরপিজি লেখে তাদেরকে এটাও আছে, এটা বাচ্চাদের, এটা সিরিয়াস ফ্যান্টাসি না, যেটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করছি। আমার কাছে মনে হয় যে ট্রেডিশনাল ফ্যান্টাসির যে ট্রোপসগুলো আছে, যে একই টাইপের কিছু সেটিং, ওই ড্রাগন আসবে, মারামারি করে প্রিন্সেসকে বাঁচাতে হবে, পলিটিক্স হচ্ছে, গেম অফ থ্রোনসে আমরা বেসিক্যালি যা দেখেছি, সো ওটার ভিতরেই ঘোরাঘুরি করে। অফকোর্স দের আর রিয়েলি গুড ফ্যান্টাসিজ, বাট মোস্ট অফ দেম আর ওখানেই ঘোরাঘুরি করছে। সো লিট আরপিজি এই জনরাটা আমার কাছে মনে হচ্ছে যে যেটা একটা মডার্ন সেন্সিবিলিটিস নিয়ে লেখা হয়, বিকজ এই জনরাতে ইউজুয়ালি একটা ট্রোপ থাকতেই হবে, সেটা হচ্ছে ইসেকাই ট্রোপ বেসিক্যালি। সো ট্রোপটা হচ্ছে যে আপনি এই জগৎ থেকে আরেক জগতে একটা ক্যারেক্টার চলে যাবে, আপনাকে নিয়ে যাবে, এবং সেখানে আপনি যেহেতু এখনকার দিনের মানুষ, তো বইয়ের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখনকার দিনের সেই কাব্যিক 1800 শতাব্দীর যে এই ফ্যান্টাসি সেটিং অথবা লর্ড অফ দ্য রিংস, ওই টাইপের ল্যাঙ্গুয়েজ এখানে থাকে না। সো আমি এটা খুব পছন্দ করি, আই লাইক মডার্ন রাইটিং। এবং যেভাবে ওরা এই গেম মেকানিক্স দিয়ে বিউটিফুলি গল্পগুলো বলছে, আমি গেম মেকানিক্স ইজ জাস্ট এ টুল, আমি বলছি না যে গেম মেকানিক্সের জন্যই, আমি ইনফ্যাক্ট আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট গেম মেকানিক্স। I love the characters, I love their journey, I love the conflicts and the resolutions. It's just wonderfully done, মানে absolutely beautiful. আমি স্ট্রংলি রেকমেন্ড করবো, যদি আপনি নতুন ধরনের ফ্যান্টাসি আছে, ফ্যান্টাসি জগতে নতুন কি হচ্ছে আমি একটু চেখে দেখতে চাই, আমি বলবো এটা একটু চেখে দেখতে পারেন, হি হু ফাইটস উইথ মনস্টার্স। ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আই এম অন বুক 7, ইটস অ্যান অনগোয়িং সিরিজ। আই থিঙ্ক 13টা বই বের হয়ে গেছে, এবং আমি বারবার একটা বই শেষ করে ভাবি আমি একটু ব্রেক নিব, তারপরে ব্রেক নেওয়া হয় না। মানে আমি মাঝখানে যেমন কয়েকদিন আগে আরেকটা বই শেষ করেছি, ওটা তো ভালো ছিল না, তারপরে আবার ঠাস করে এখানে ঢুকে গেছি, যেমন গতকালকে আমি শেষ করলাম, ইমিডিয়েটলি আমি অন্য বই পড়া শুরু করে দিয়েছি। সো ব্রেক নেওয়া কঠিন, যদি আপনার পছন্দ হয়, ওয়ার্নিং দিচ্ছি, ব্রেক নেওয়া কঠিন হয়ে যাবে, দেখা যাবে আপনি একদম 1 থেকে 13 শেষ করে ফেলেছেন অন্য সব কিছু বাদ দিয়ে। যাই হোক, আশা করি আমার এই দারুণ ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। দিস ইজ হোয়াট আই ডু, আই লাভ টকিং অ্যাবাউট বুকস, আই লাভ টকিং অ্যাবাউট অ্যানিমে, আই লাভ টকিং অ্যাবাউট মুভিজ। সো check my videos out if this is the kind of thing you're interested in. He Who Fights with Monsters, it's absolutely epic.